নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমার বাংলা নিয়ে আমি রায় রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরে চোখ রাখবো, রাজ্যপাল না ভেড়ার পাল। সত্যিকারের ভেড়া নিয়ে এসে রাজভবনের সামনে অভিনব প্রতিবাদ দেখালো একদল মানুষ। লকডাউন সময় রাজনৈতিক ইন্ধন দিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলছেন রাজ্যপাল। যেখানে ভেড়ার জায়গা সেখানে তো ভেড়াকে আনবো, তাছাড়া কোথায় আনবো? আপনারা কিসের বিরুদ্ধে প্রতিবাদ? অক্সিজেন নেই, বেড নেই, আজকের দিনে দাঁড়িয়ে একটা এই যে মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ, তারা বেরোতে পারছে না, তারা ঘরের মধ্যে বসে আছে প্রোটোকল মেনে। আর এদিকে রাজনৈতিক অশান্তি হচ্ছে, নোংরা জিনিস হচ্ছে, এগুলো কি? আপাতত বুধবার পর্যন্ত জেলে থাকতে হবে ফিরহাদ হাকিমকে। কিন্তু মুখ্য প্রশাসক যদি জেলে থাকে তাহলে রাজ্যের করোনা পরিস্থিতি কিভাবে রাশ টানা যাবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। সোমবার নারদা কাণ্ড নিয়ে সারাদিন সরগরম ছিল রাজ্য রাজনীতি। গ্রেপ্তারি জামিন নিয়ে দিনভর টানাপোড়েনের পর সন্ধ্যেই জানা যায় সিবিআই বিশেষ আদালত অন্তর্বর্তী জামিন দেয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। রাতে উচ্চ আদালতে আবেদন করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই জামিনে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট, যার জেরে আগামী বুধবার পর্যন্ত জেলে থাকতে হবে এই 4 হেভিওয়েটকে। এরপরেই রাতে জেলে যাওয়ার সময় ভেঙে পড়েন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের সদ্য নির্বাচিত পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। কেঁদে উঠে তিনি বলেন, আমাকে কলকাতার মানুষদের বাঁচাতে দিল না। বিজেপি সব কিনে নিতে পারে, সিবিআই, ইডি সব। এরপরে হয়তো ইডি দিয়েও আমাদের কেস করাবে, হ্যারাস করবে, কিন্তু জুডিশিয়ারি মুখ বন্ধ করে থাকবে না। জুডিশিয়ারির মধ্যে দিয়ে আমরা ন্যায় বিচার পাব। রাজ্যে করোনা সংক্রমণ ভয় ক্রমেই বাড়ছে, আর রাজ্যে সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। শহর জুড়ে সংক্রমণ কমাতে রাজ্য কলকাতা পুরসভাকে দায়িত্ব দিয়েছে। সেদিক থেকে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক হিসাবে ফিরহাদ হাকিম এই কর্মকাণ্ডের প্রধান কাণ্ডারি। কিন্তু এই অতিমারিকালে তাঁর এই গ্রেপ্তারি শহরের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বেগ দিতে পারে বলেই মনে করা হচ্ছে। এই একই কথা এদিন জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অতীন ঘোষ। মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে জেল সুপারের মাধ্যমে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন অতীন ঘোষ। মুখ্য সচিবের একটা কোভিড রিলেটেড বৈঠক আছে, সেই বৈঠকটা তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, তো স্বভাবতই রাজ্য এবং পুরসভার মধ্যে যে কোঅর্ডিনেশন, যেটা অতি দ্রুত একটা টেবিলে বসে আমরা করতে পারতাম, ববি হাকিমের বা ফিরহাদ হাকিমের অনুপস্থিতি, সেটা আমাদের অত্যন্ত অসুবিধার সম্মুখীন আমাদের হতে হবে। কারণ প্রতি মুহূর্তে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উচ্চতর স্তরে যোগাযোগ রাখা এবং সেখান থেকে কমিউনিকেশন আনা, ভার্বালি কিছু অ্যাপ্রুভাল আনা, যেটা অতি অনায়াসে দাখিল করতেন, সেটা আমার পক্ষে তো অসুবিধা হবেই। তো স্বভাবতই এই ঘটনার মধ্যে দিয়ে কলকাতা নগরকে ভয়ঙ্কর করোনা পরিবেশে একটা অসহায়তার মধ্যে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে, যেটা আমরা ফেস করতে হচ্ছে। সূত্রের খবর, গতকাল রাতে ঘুম হয়নি ফিরহাদের, ফলে এদিন সকাল সকালই প্রাতঃভ্রমণ করেন ফিরহাদ হাকিম। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মানসিক অবসাদ বাড়তে থাকে তাঁর। ঠিকমতো খাওয়া দাওয়া না করায় শারীরিকভাবেও ভেঙে পড়েন তিনি। এদিন প্রেসিডেন্সি জেলের ভেতরে চিকিৎসা চলছে তার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বিজেপি ছাড়লেন দীপেন্দু বিশ্বাস। টিকিট না পেয়ে কি ভুল বদল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দীপেন্দু বিশ্বাস, কিন্তু ভোটের রেশ না কাটতেই ভুল বদল প্রাক্তন বিধায়কের। বিজেপি ছাড়লেন দীপেন্দু বিশ্বাস। মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। 2016 সালের বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পান দীপেন্দু বিশ্বাস, জয়লাভও করেন সেই কেন্দ্র থেকে। কিন্তু 5 বছর পর তার উপর আর ভরসা রাখতে পারেনি দল। 2021 সালের বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়নি দীপেন্দু বিশ্বাসকে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। ক্ষুব্ধ হয়ে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন দীপেন্দু বিশ্বাস। তবে দল বদলেও কোনো কাজ হয়নি। বিজেপিতে এসব প্রার্থী হতে পারেননি তিনি। এরপর নতুন করে সরকার গঠনের পর আর দেরি করতে চাননি প্রাক্তন বিধায়ক। এবার বিজেপি ত্যাগ করলেন দীপেন্দু বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন, দ্রুত ফিরে আসছি।
মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী তারাও সিবিআই এর খাতায় এফআইআর নেম, তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হলো না? এই বৈশাখী বন্দ্যোপাধ্যায় এরা ক্ষমতার কাছাকাছি ছাড়া থাকতে পারেন না, ঘরকা না ঘাটকা। আরে ওটাকে মহিলা জেলে পাঠিয়ে দিলেই তো হয়। ভরসা আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্টো এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sena Group of Companies, your genie in a bottle. Career advancement opportunity in aviation and hospitality. Organic farming, evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor. Bringing your dream house delight. We know what you desire, so unleash your genie with Sena Group of Companies. Let the magic begin. Sena Group of Companies. Dream with India. ফিরে এলাম বিরতির পর। করোনা কিন্তু দিন দিন বাড়ছে এবং মৃতের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। ঠিক সেখানেই করোনার খবরে চোখ রাখবো। দেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করেন রাজনৈতিক বিভিন্ন দলগুলোর সঙ্গে এবং তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় ভার্চুয়াল বৈঠক করেন এবং ভার্চুয়াল বৈঠক করার পাশাপাশি তিনি জোর দেন অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার বিষয়ে। রাজ্য জুড়ে লকডাউন নয়, করোনা সংক্রমণ কমাতে রাজ্যের বিভিন্ন জেলায় লোকাল লকডাউন মোক্ষম উপায়। দেশের করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি উদ্বেগজনক পরিস্থিতির মোকাবিলা করার কথা বলেন। स्थानीय स्तर पर कंटेनमेंट के लिए जो भी गाइडलाइंस जारी की गई है उनका पालन कराते समय इस पर भी गौर करना है कि गरीब को परेशानी कम से कम हो, किसी भी नागरिक को परेशानी ना हो। পাশাপাশি তিনি অক্সিজেন প্ল্যান্ট তৈরির উপরেও গুরুত্ব দেন। দেশের অক্সিজেনের অভাবে অনেকেই মৃত্যু হয়েছে, সেই পরিস্থিতি যাতে আর না হয় সেই ব্যবস্থা করছে কেন্দ্র বলে জানান প্রধানমন্ত্রী। पीएम केयर्स के माध्यम से देश के हर जिले के अस्पतालों में ऑक्सीजन प्लांट लगाने पर तेजी से काम किया जा रहा है। कई अस्पतालों में ये प्लांट काम करना शुरू भी कर, जैसे अभी चंडीगढ़ का हमने सुना, कितना बेनिफिट हुआ उनको। और इसलिए आपसे मेरा आग्रह है कि जिस भी जिलों को ये प्लांट अलॉट होने वाले हैं वहां हर जरूरी तैयारी पहले से पूरी होने पर ऑक्सीजन प्लांट और तेजी से सेटअप हो जाएगी। দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও হাতের বাইরে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই 4000-এর গণ্ডি পেরোচ্ছে মৃত্যু, যা ক্রমশই চিন্তা বাড়াচ্ছে চিকিৎসক মহলে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।
করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। দেশ থেকে রাজ্য বিভিন্ন জায়গায় চলছে লকডাউন। আর ঠিক এই মুহূর্তে জামশেদপুরের টাটা সেন্টার 5 দিনের জন্য বন্ধ রাখল সংস্থা। স্বস্তি বাড়িয়ে দেশের করোনা আক্রান্তের সূচক নিম্নমুখী হলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। মঙ্গলবার করোনায় আক্রান্ত এবং মৃত্যুতে আবারও রেকর্ড ভেঙে লাফিয়ে বেড়েছে। মঙ্গলবার করোনার কবলে নতুন করে পড়েছেন 2,63,533 জন। গত 24 ঘন্টায় করোনার জেরে প্রাণ হারিয়েছেন 4,329 জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী গত 24 ঘন্টায় 4,22,436 জন মারণ করোনা ভাইরাসকে জয় করে ফিরেছেন। ইতিমধ্যে গোটা দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা 2,15,96,512 জন। দেশ জুড়ে চলছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। দেশে মোট করোনা টিকা নিয়েছেন 18,44,53,149 জন। দেশ জুড়ে করোনা টিকাকরণের পাশাপাশি টিকা নিয়ে দড়ি টানাটানিও চলছে রাজ্যের বিভিন্ন জেলায়। অন্যদিকে রাজ্য জুড়ে চলছে অক্সিজেন সিলিন্ডারের প্রতিকূলতা এবং পাশাপাশি চলছে বেড নিয়ে টালবাহানা। করোনার বাড়বাড়ন্ত আটকাতে জামশেদপুরের টাটা মোটরস 5 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। টাটা মোটরস কর্তৃপক্ষের বোর্ড বৈঠকের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্তে জানানো হয়েছে 18 মে থেকে 22 মে পর্যন্ত বন্ধ রাখা হবে টাটা মোটরস। টাটা মোটরস কর্তৃপক্ষের পক্ষে অবশ্য জানানো হয়েছে নিত্যদিনের রক্ষণাবেক্ষণের কারণেই 5 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ক্রমেই চরিত্র বদলাচ্ছে করোনা, আর সেই কারণে কাজে লাগছে না প্লাজমা থেরাপি। করোনা থেকে সেরে উঠতে আর কাজে লাগছে না প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি প্রয়োগ করে করোনায় আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতি রোখা যাচ্ছে না বা মৃত্যু বন্ধ করা যাচ্ছে না। তাই প্রাপ্তবয়স্ক করোনা রোগীদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন্স থেকে বাদ দেওয়া হলো প্লাজমা থেরাপি। আইসিএমআর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সম্প্রতি এই নিয়ে বৈঠক করে আইসিএমআর এবং ন্যাশনাল টাস্ক ফোর্স। সূত্রের খবর, এই বৈঠকে করোনার চিকিৎসা পদ্ধতি থেকে প্লাজমা থেরাপিকে বাদ দেওয়ার পক্ষে সম্মতি জানিয়েছে এই দুই সংস্থা। প্রথম দিকে জানানো হয়েছিল করোনা প্রতিরোধে প্লাজমা থেরাপির কোনো বিকল্প নেই, কিন্তু ক্রমেই মিউটেশন বদলাচ্ছে এই মারণ ভাইরাস। তাই প্রথম দিকে প্লাজমা থেরাপি কাজে লাগলেও এখন তা একেবারেই কার্যকরী নয়। আর এই কারণেই বাদের খাতায় এই থেরাপি। আইসিএমআর এর প্রধান গবেষক বলরাম ভার্গব ও এইমসের পরিচালক রণদীপ গুলেরিয়া টাস্ক ফোর্সের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা বিজয় রাঘবনকে চিঠিতে জানিয়েছিলেন দেশের বহু হাসপাতালে এখনো প্লাজমা থেরাপি ব্যবহৃত হচ্ছে, যা অবৈজ্ঞানিক ও যুক্তিহীন বলে জানিয়েছেন তারা। চিকিৎসকরা দেখছেন প্লাজমা থেরাপি ব্যবহারের ফলে রোগীর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। স্টেরয়েডের ভুল ব্যবহারেও নষ্ট হয়ে যাচ্ছে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলে সুস্থ রোগীর মৃত্যু হচ্ছে। তাই অবিলম্বে এই থেরাপির ব্যবহার নিষিদ্ধ করা হোক বলেই জানাচ্ছে আইসিএমআর এবং ন্যাশনাল টাস্ক ফোর্স। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বেড়েই চলেছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। কতটা আতঙ্কিত হবার কারণ আছে জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার। একে করোনায় রক্ষে নেই ব্ল্যাক ফাঙ্গাস দোসর। করোনার আতঙ্কের পর এবার মানুষের ঘুম উড়িয়েছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। করোনা আক্রান্ত রোগীদের মধ্যেই বেড়ে চলেছে এই কালো ছত্রাকের সংক্রমণ। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের পর এবার বাংলাতেও থাবা বসিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। করোনা চিকিৎসার ফলে শরীরে ঢুকেছে স্টেরয়েড, ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, আর সেই ফাঁকেই শরীরে ঢুকে পড়ছে কালো ছত্রাক, বাড়ছে সংক্রমণ। যারা দীর্ঘদিন ধরে আইটিইউতে এসেন্ট্রাতে আছে, পিপল অন স্টেরয়েডস, ইমিউনোমডুলেটরস, তাদের ইমিউনিটিটা সাপ্রেসড, সেখানে অপরচুনিস্টিক্যালি এই ফাঙ্গাসগুলো শরীরে ঢুকে এই ব্ল্যাক স্পটগুলো করা, টিস্যু নেক্রোসিস করা, they cause very serious damage. Skin, subcutaneous tissue damage করতে থাকে, চোখ, নাক বিভিন্ন ডিস্ট্রয়। সতর্ক থাকা প্রাথমিক কর্তব্য। এরপরেও আক্রান্ত হলে অবশ্যই যোগাযোগ করতে হবে চিকিৎসকদের সঙ্গে। সবাইকে সতর্ক থাকতে হবে। অ্যান্টিফাঙ্গাল কিছু ওষুধ আছে, একদম প্রথমতে চেষ্টা করতে হবে যাতে সেটা না। সেকেন্ড হচ্ছে, যদি সামান্যতম ডাউট থাকে ইট ইজ হ্যাপেনিং, প্রপার অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো তাড়াতাড়ি ইউজ করতে হবে। আর এটা একটা উভয় দিকে যে আমরা কতটা স্টেরয়েড টাইপ অফ ওষুধ ইউজ করবো, কতটা আমাদের ন্যাচারাল ইমিউনিটিটা সাপ্রেস করবো। কম করলেও বিপদ, বেশি করলেও। সো ইট উইল ভেরি অন কেস টু কেস বেসিস। আর ডাক্তার, আইটিইউ নার্স যারা পেশেন্টদের দেখছে, সাধারণ পপুলেশনে হয় না, ইন্টেন্সিভ কেয়ারই বেশি,
তাদের একেবারে সেম দৃষ্টি দিয়ে পেশেন্টের দিকে অবজার্ভ করতে হবে, তার সব কিছু খুব কেয়ারফুলি দেখতে হবে। আর যদি সামান্যতম সাসপিশন থাকে, slightest suspicion, you want to pick it up at a very early stage. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে হানা দেয় মিউকরমাইকোসিস। মাথা ব্যথা, কাশি, নিঃশ্বাসের সমস্যা, চোখে ব্যথা এই রোগের অন্যতম লক্ষণ। তবে অযথা দুশ্চিন্তা না করে সতর্ক থাকাই শ্রেয়, জানাচ্ছেন চিকিৎসক। ক্যামেরায় নন্দদের সঙ্গে জয়নীর রিপোর্ট, আরোহী নিউজ। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী তারাও সিবিআই এর খাতায় এফআইআর নেম, তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হলো না? এই বৈশাখী বন্দ্যোপাধ্যায় এরা ক্ষমতার কাছাকাছি ছাড়া থাকতে পারেন না, ঘরকা না ঘাটকা। আরে ওটাকে মহিলা জেলে পাঠিয়ে দিলেই তো হয়। ভরসা আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ফিরে এলাম বিরতির পর। কলকাতা হাইকোর্টের 4 নেতার জামিনের পুনর্বিবেচনার আর্জি গ্রহণ এবং আগামীকাল সিবিআই এর মামলার সঙ্গে এই মামলা শুনানি হবে। গতকাল 4 হেভিওয়েট নেতা জামিন পাওয়ার পর শাসক শিবিরে স্বস্তি ফিরলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই স্বস্তি। জামিনের স্থগিতাদেশ দিয়ে রাতেই এই 4 হেভিওয়েটকে পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে। এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের কাছে পুনর্বিবেচনার আবেদন জানান। মঙ্গলবার ফের একবার এই আবেদন জানানো হয় আইনজীবী অভিষেক মনু সিংভি এবং সিদ্ধার্থ লুথরার তরফে। এরপরেই কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয় আগামীকাল অর্থাৎ বুধবার সিবিআই এর মামলার সঙ্গে এই পুনর্বিবেচনার মামলার শুনানি হবে। মঙ্গলবার আরও এক রাত জেলে কাটাতে হবে ববি সুব্রতদের। এদিকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে সিবিআই। ইতিমধ্যে এদিন 4 নেতার জামিনের পুনর্বিবেচনার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের দৃষ্টি আকর্ষণ করেন 3 আইনজীবী। প্রথমে মৌখিক আবেদন জানান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই আর্জি গ্রহণ করে আদালত।
তবে লিখিত আকারে আর্জি জানাতে বলে আদালত। সেই প্রক্রিয়া এখন চলছে, তবে শুনানি আজ হচ্ছে না। এদিন অভিযুক্তদের তরফের আইনজীবীর দাবি ছিল সোমবার সন্ধেতে হাইকোর্টের শুনানিতে তাদের কোনো প্রতিনিধি হাজির ছিলেন না, ফলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি তারা। তাই অভিযুক্তদের মন্তব্য শুনে রায় পুনর্বিবেচনা করুক আদালত। বুধবার সেই আর্জির শুনানি হবে। রাতে প্রেসিডেন্সি জেলে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র। সোমবার রাতেই অক্সিজেন সাপোর্টে রাখতে হয় মদন মিত্রকে। এরপর মঙ্গলবার সকাল হতেই অসুস্থ হয়ে পড়েন ৭৬ বছর বয়সী রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাকেও নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। এরা সকলেই ভর্তি রয়েছেন উডবার্ন ওয়ার্ডে। অন্যদিকে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ফিরহাদ হাকিমেরও। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনা বিধি মেনে না চলায় একটি পরিবারের বিরুদ্ধে উঠল স্থানীয়দের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ঘটনাস্থলে পুলিশ। করোনা রোগীকে ঘিরে একের পর এক অমানবিক চিত্র ফুটে উঠছে বিভিন্ন প্রান্তে। কোথাও ঘন্টার পর ঘন্টা পড়ে রয়েছে রোগীর দেহ, কোথাও আবার ভাঙচুর করা হচ্ছে বাড়িঘর। এমনই নিষ্ঠুর ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের পাইকপাড়ায়। সেখানে এক চিকিৎসক পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত, তাই তাদের বাড়ির কেউ যেন বাইরে না বেরোয়, এই দাবি নিয়ে আক্রান্তের বাড়ি ভাঙচুর করল প্রতিবেশীরা। চলল সংঘর্ষও, যার জেরে আহত হয়েছেন 3 জন। ওষুধ কিনতে বেরোলে রাস্তা আটকে মারধর করা হয় বলে অভিযোগ জানিয়েছেন পরিবারের এক সদস্য। ঘরে রাস্তায় তাকে মেরেছে, আর তুই ঘরের লোক জিজ্ঞেস করবি কোভিড আক্রান্ত বলে, কোভিড পজিটিভ। আচ্ছা, আমাদের বাইরে যাওয়া চলবে না, আমাদের কেন মারলো, আমাদের তো বারণ করতে পারছে, তোমরা একটা ওষুধ আমাদের এনে দিতে পারছো। তখন তারা ইট পাট তেল ছুঁড়ে মাথা ফাটিয়েছে আর হাতে ভেঙে গেছে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, যারা করোনা আক্রান্ত হয়েছেন তারাও পাল্টা হামলা করেছেন। এছাড়া তাদের করোনা বিধি মেনে চলতে বললেও তারা মানেননি। আর যার করোনাটা হয়েছে অ্যাকচুয়ালি ও মেদিনীপুরে থাকতো, সরকারি স্টাফ, অফিসে দাসপুরে কোনো অঞ্চল অফিসে কাজ করতো। ওনারা স্বামী স্ত্রীতেই মেদিনীপুরে থাকতো। মেদিনীপুরে আক্রান্ত হয়ে যাওয়ার পর এখানে এসেছে। আমাদের ক্ষীরপাই হাসপাতালে টেস্ট হয়ে পজিটিভ রিপোর্ট আসে। রিপোর্ট আসার পর গ্রামের মানুষ এমনি আতঙ্কিত, করোনার বিষয় নিয়ে এত সচেতন নয় গ্রামের মানুষ। তো স্বভাবতই তারা গ্রামগতভাবে মিটিং করে বলেছে যে তোমাদের ফ্যামিলিতে হয়েছে, ফ্যামিলিটা একটু রেস্ট্রিকশনের মধ্যে থাকবে, কম বেরোবে, যেটা প্রয়োজন হবে আমাদেরকে বলবে, প্রশাসনিকভাবে বলবে, আমরা হেল্প করব। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। অপরাধ করোনা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, আর সেই জন্যই এই 5 জনকে তিরস্কার করল এলাকাবাসী। ঘটনাটি আলিপুরদুয়ারের। আলিপুরদুয়ার জাংশন সংলগ্ন পল্লী মঙ্গল ক্লাব এলাকায় ফুটে উঠল এক অমানবিক চিত্র। অপরাধ একজন করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া। এই হাসপাতালে পৌঁছে দেওয়ার অপরাধেই 5 জন যুবককে তিরস্কার করল এলাকাবাসী। স্থানীয় সূত্রে খবর, ওই 5 জন যুবক এক করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে এলাকায় ফিরে এলে এলাকাবাসীরা তাদের বাড়িতে ঢুকতে বাধা দেয়। অভিযোগ, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুবকদের তিরস্কার করেন তারা। তাদের কোনোভাবেই সাহায্য করা হচ্ছিল না, উল্টে খারাপ ব্যবহারও করা হয়। পৌঁছে দেওয়া হচ্ছিল না কোনো ওষুধপত্র। তাই বাধ্য হয়ে স্থানীয় পল্লী মঙ্গল ক্লাবে আশ্রয় নেয় তারা। সেই সময় তাদের পাশে এসে দাঁড়ান একজন মহিলা। এমনি অসুস্থ, কেউ বাড়ির জানে না যে ওনার করোনা নাকি, কেউ বুঝতে পারেনি। তখন ওনাকে ওদের ওই ছেলেগুলোর বাড়িতে গিয়ে মেয়েটা কান্নাকাটি করছে। একটা মেয়ে আছে ভদ্রমহিলাও অসুস্থ ঘরে। তো মেয়েটা বলার পরে যে আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা কেমন করতেছে, দাদা তোমরা একটু আগায় আসো। পরে ওরা গেছে, যাওয়ার পরে নিয়ে অ্যাম্বুলেন্স ফোন করছে, অ্যাম্বুলেন্স এসে পরে নিয়ে গেছে রেল হসপিটালে। রেল হসপিটালে যাওয়ার পরে ওখানে করোনা টেস্ট করার পরে পজিটিভ আসছে। তখন ওখান থেকে বলছে ওনাকে তো আমরা এখন আইসিইউ পাঠিয়ে দিব, এখানে রাখবো না। তখন ওরা নিয়ে গিয়ে আইসিইউ ভর্তি করে দিয়ে আসছে। তারপর আজকে উনি সকাল ভোরবেলার দিকে মারা গেছে। খবর পেয়ে ছুটে আসেন আলিপুরদুয়ারের নবনির্বাচিত বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি এসে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন এবং ওই যুবকদের খাবারের ব্যবস্থাও করেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বিহার এবং উত্তরপ্রদেশের গঙ্গা দিয়ে মানিকচকে ভিড়তে পারে মৃতদেহ, এবং সেই কারণেই চিন্তিত মানিকচকের মাছ ব্যবসায়ীরা। বিহার এবং উত্তরপ্রদেশ গঙ্গা দিয়ে মানিকচকে ভেসে আসতে পারে দেহ, এ নিয়ে রয়েছে আতঙ্ক। আর তা নিয়েই ব্যবসা লাঠে ওঠার জোগাড় মানিকচকের মাছ ব্যবসায়ীদের।
বিহার উত্তরপ্রদেশের গাজীপুর শহরে ভাসতে দেখা গেছে শয়ে শয়ে মৃতদেহ। দেহগুলি গঙ্গা নদী দিয়ে মানিকচকে ভেসে আসতে পারে, তা নিয়ে আগেই সতর্ক করেছেন মালদা পুলিশ প্রশাসন। আর এই নিয়ে নজরদারিও বাড়িয়েছে মানিকচক ঘাটে মানিকচক পুলিশ প্রশাসন। আর এই খবর ছড়িয়ে পড়তেই জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানিকচকের মৎস্যজীবীরা। গঙ্গার জল নাকি দূষিত হয়ে গেছে, আর ওই জলের মাছ খেলে রোগ হবে, এই আতঙ্কে মাছ বাজারে কমেছে ভিড়। এই যে মানুষ আতঙ্কে আছে, গঙ্গা নদীতে করোনার আক্রান্তর দেহ পাওয়া যাচ্ছে, মানুষ সেই ভয়ে আর মাছ কেনা সেরকম মনে করছে না। হ্যাঁ, ভয় করছে। মাছের বাজারে এখন কেনা বেচা প্রচুর কম। আগের তুলনায় মাছের যা দাম ছিল 300 থেকে প্রায় 350 টাকা, সেই মাছটা এখন দাম হয়ে পড়েছে 120 থেকে 150 টাকা। আগের তুলনায় অনেক কমে গেছে। যদিও এখনো পর্যন্ত কোনো দেহ ভেসে আসেনি মানিকচকের গঙ্গায়। আগে যে মাছের দাম ছিল প্রতি কেজি 280 থেকে 300 টাকা, সেই মাছের দাম এখন কেজি প্রতি হয়েছে 160 থেকে 150 টাকা। এইভাবে মাছের দাম কমতে থাকায় হতাশ মাছ ব্যবসায়ীরা, আতঙ্কিত হয়ে পড়েছেন ক্রেতারাও। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ থেকে রাজ্য সব জায়গায় চলছে আংশিক লকডাউন, খানিক জায়গায় পুরো লকডাউন চলছে এবং সেই লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু বাজার চলছে একেবারে নির্দ্বিধায়। ঘটনাটি বড়নীলপুর বাজারের। বর্ধমানের বড়নীলপুর বাজারে উপচে পড়া ভিড় ক্রেতাদের। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজারের ভিড়। মঙ্গলবারও এমনই চিত্র তুলে ধরল আমাদের প্রতিনিধি। করোনা পরিস্থিতিকে বাগে আনতে কিছুদিন আগেই আংশিক লকডাউন ঘোষণা করেছিল রাজ্য সরকার, কিন্তু দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরোনোয় রাজ্যের জরুরি পরিষেবা ছাড়া সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বড়নীলপুর বাজারে মঙ্গলবার সকালেও ভিড় উপচে পড়ল ক্রেতাদের। একই ছোট জায়গা, ভিড় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলেই বর্ধমান প্রশাসনের পক্ষ থেকে বুধবার জাগরণী মাঠে বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বুঝিয়ে বুঝিয়ে বলেন দেখেন সব পাইকারি ভালো হবে, ঠিক আছে? তো কোনো রাজনৈতিক ব্যাপার না, সবাইকে বুঝতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। এদিন বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশী সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা এদিন শহরের জাগরণী মাঠ, যেখানে নতুন বাজার বসবে, সেই জায়গা পরিদর্শনে যান। 3 দিন সবজি দোকান খুলবে, মঙ্গল বৃহস্পতি শুক্র শনি 3 দিন সবজি দোকান খোলা থাকবে। আর এইটাই কথা হয়েছিল, আজকে আমরা বাজারে সেটা মিটিংও করলাম সকালবেলা, সবাই সেটা রাজি হলো। কিন্তু এখন আবার তো এসপি সাহেব এখন বললো যে কাল থেকে কোনো বাজার, এটা বড় বাজার, এখানে মাছের দোকান সবজির দোকান থাকবে না, এটা চলে যাবে আপনার জাগরণী মাঠে, দুটোই এক জায়গায় শিফট করতে বললো। ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, তবুও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। পুলিশ প্রশাসনের তোয়াক্কা না করেই চলছে বাজারহাট। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড়নীলপুর বাজারে এসে বর্ধমান থানার পুলিশের পক্ষ থেকে র্যাফ নামিয়ে বাজারের স্থান পরিবর্তনের কথা জানানো হয়। পাশাপাশি বর্ধমান শহরের রানীগঞ্জ, আলমগঞ্জ, লোকো ও বড় বাজার এলাকাতেও নজরদারি চালাচ্ছেন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। কার্যত লকডাউনে বন্ধ গণপরিবহন, হলুদ ট্যাক্সি চালকদের কপালে ভাঁজ। করোনার চেন ভাঙতে দৃঢ় প্রতিজ্ঞ রাজ্য সরকার। সেই কারণেই আগামী 30শে মে অবধি বন্ধ রাখা হয়েছে সমস্ত লোকাল ট্রেন পরিষেবা। বন্ধ রয়েছে সরকারি, বেসরকারি বাস, লঞ্চ পরিষেবা, অটো ও ট্যাক্সি। আর এর জেরেই চরম সমস্যায় পড়েছেন হলুদ ট্যাক্সি চালকরা। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছে যে নিজের পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার লড়াইটা তাদের কাছে ভীষণ কঠিন হয়ে পড়েছে। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে না খেতে পেয়ে মারা যাবেন তারা। তাদের দাবি, সরকার যেন সাহায্য করেন তাদের। অন্যদিকে শর্ত সাপেক্ষে হলেও অ্যাপ ক্যাবের মতো তাদেরকেও রাস্তায় নামতে দেওয়ার অনুমতি চাইছে তারা। গাড়ি চলছে না, আমাদের সংসার কী করে চলবে, আমরা নিজে চিন্তায় পড়ে আছি। এটা নিয়ে সরকার আমাদের জন্য কিছু চিন্তা ভাবনা করছে না। আমরা কি করব এই দুঃখের মধ্যে, সরকারই জানি।
আর আমরা কি বলবো, আমাদের মনের দুঃখটা তো এটাই আছে। আমাদের গাড়ি ঘোড়ায় চললে আমরা 2 পয়সা রোজগার করতাম, তো আমাদের সংসার যেগুলো যেরকম আমাদের রোজগারিটা চলতো, কিন্তু ওরকম কোনো আমাদের কারবার চলছে না। আমরা সব বসে আসছি আমরা খালি গাড়িটাকে বসে থাকি। আমরাও তো চাইছি যে আমাদের গাড়িটা টুকটাক চলুক, যাতে আমাদেরও 2 পয়সা হোক। যদি ওরকম না হলে আমরা কী করব? আমরা চাইছি টুকটাক চলুক, রোজগারটা হোক, বাস এইটুকুই দরকার আছে। বাড়িতে যেন খাবার জোগাড় হয়ে যায়। রাজ্যে কোভিডের চেন ভাঙার জন্য যে লকডাউনের মতোই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, এরপর থেকেই গোটা রাজ্যে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত মাধ্যম চালু থাকলেও বন্ধ রয়েছে অন্যান্য সমস্ত বিভাগ। কিন্তু এতেও যদি সংক্রমণ না কমে, সেক্ষেত্রে আরও বাড়তে পারে এই কঠোর কোভিড বিধিনিষেধের সময়সীমা। এই আশঙ্কায় আরও তটস্থ ট্যাক্সি চালকেরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। দিনভর তাণ্ডব চালালো ঘূর্ণিঝড় তাউকটে। লন্ডভন্ড গুজরাট এবং মুম্বাইয়ের উপকূলবর্তী এলাকা। ঘন্টায় এই ঝড়ের গতিবেগ ছিল 110 থেকে 114 কিলোমিটার। ভয়ঙ্কর শক্তি নিয়ে গুজরাটের সৌরাষ্ট্র উপকূলে ঘন্টায় 185 কিলোমিটার বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় তক্তে। রাতভর তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় তক্তে, যার জেরে উপকূলবর্তী এলাকায় প্রচন্ড বৃষ্টি হয়। লন্ডভন্ড হয়ে যায় আরব সাগরের উপকূলবর্তী এলাকা। দমকা হাওয়ায় উপচে পড়ে একাধিক গাছ, ইলেকট্রিক পোস্ট, ভেঙে গিয়েছে প্রচুর দোকানপাট, বাড়িঘর। ঘূর্ণিঝড়ের দাপটে বন্ধ যোগাযোগ ব্যবস্থা, অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট। দিল্লি মৌসুম ভবনের খবর অনুযায়ী মঙ্গলবারও উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে 110 থেকে 120 কিলোমিটার বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে আমেরলি, আনন্দ, দক্ষিণ আহমেদাবাদ, গির সোমনাথ, জুনাগড় জেলা ও উত্তর মহারাষ্ট্রে ব্যাপক ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হবে। এর জেরে বিচ্ছিন্ন হয়ে পড়ে দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। গুজরাট উপকূলের নিচু এলাকা থেকে প্রায় 2 লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় আহমেদাবাদ, সুরাত সহ একাধিক গুরুত্বপূর্ণ বন্দর। সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার কথা থাকলেও পরে রাত 10টা পর্যন্ত বন্ধ রাখা হয়। উদ্ধার কার্যে নামেন সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভারতীয় সেনার তরফে 3টি জাহাজ আইএনএস কোচি, আইএনএস কলকাতা, আইএনএস তলওয়ার নামানো হয় উদ্ধার কার্যে। মুম্বাই উপকূলে 2টি বার্জ থেকে 410 জনকে উদ্ধার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ঘূর্ণিঝড় তাউকটের দাপটে ডুবে গেল একটি বার্জ। P305 এর 275 জন যাত্রীকে শুধু বাঁচানো গেছে। ঘন্টায় 185 কিলোমিটার বেগে মুম্বাই উপকূলের কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় তক্তে। এর জেরে মুম্বাই উপকূলের কাছেই ডুবে যায় একটি বার্জ। P305 নামের ওই বার্জে 273 জন যাত্রী এবং ক্রুয়ের মধ্যে 146 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু এখনো উদ্ধার করা যায়নি 127 জনকে। উদ্ধারের জন্য নৌবাহিনীর আইএনএস কোচি, আইএনএস কলকাতা সহ 4টি যুদ্ধ জাহাজকে কাজে লাগানো হয়েছে। মুম্বাইয়ের নৌসেনা ঘাঁটি থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে একাধিক হেলিকপ্টার। তবে প্রচন্ড ঝোড়ো হাওয়ার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এদিকে সংবাদ সংস্থা সূত্রে খবর, সাগর ভূষণ ওয়েল রিগে আটকে পড়েছেন 101 জন যাত্রী। তাদেরও উদ্ধারের চেষ্টা হচ্ছে। পাঠানো হচ্ছে যুদ্ধ জাহাজ আইএনএস তলওয়ারকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আমার বাংলা আজ এ পর্যন্তই। আরোহী নিউজের সমস্ত খবর পাওয়ার জন্য আরোহী নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। নারকন্ডে গ্রেফতার
এবার রাজ্যের 4 হেভিওয়েট নেতা মন্ত্রী ইতিমধ্যেই তাদের গ্রেফতারি, জামিন এবং পুনরায় জামিন খারিজ সবকিছু নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা থেকে শুরু করে সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জাগছে। কতটা এই সমস্ত প্রসেস আইন সঙ্গত বলে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। আমরা আজকে রয়েছি এই যে 3 জন তৃণমূলের যে নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের পক্ষ হয়ে যারা লড়ছেন, তেমনই আইনজীবী যিনি রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমরা তার কাছ থেকেই শুনে নেব সমস্তটা। দাদা, প্রথমেই যে প্রশ্নটা আসবো সেটা হচ্ছে যে কালকে সিবিআই আদালত যখন জামিন দিলেন ওই 4 জন নেতা মন্ত্রীকে এবং তারপর যখন সিবিআই আবার হাইকোর্টে গেল সেখানে জামিন খারিজ করে দেওয়া হলো, সেখানে আপনাদের তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকেও যেটা অভিযোগ হচ্ছে যে সেখানে আপনাদের কোনো আইনজীবী ছিল না। এটা কি হয় কখনো? সওয়াল জবাবের মাধ্যমেই তো একটা রায় ঘোষণা হয় না। আমি 31 বছর ফৌজদারি কোর্টে ওকালতি করছি, আলিপুর কোর্টে। আমি আমার আইনজীবী জীবনে শুনিনি যে আলিপুর কোর্ট বা যে কোনো ডিস্ট্রিক্ট কোর্ট বা কলকাতার যে কোনো কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের একটা বেল হয়ে যাওয়ার পর, বেল বন্ড অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার পর যেখানে 437-এ জামিন হলো, সেটা গিয়ে উচ্চ আদালতে হাইকোর্টে সেটাকে 407-এর পিটিশন করা হয়েছিল কোর্ট ট্রান্সফারের পিটিশনে। তাতে বেলের অর্ডারটা, যেখানে বেল বন্ড অ্যাকসেপ্টেড হয়ে গেছে, রিলিজ অর্ডার হয়ে গেছে, তারপরে তাদেরকে আটকে দেওয়া হলো, সেই অর্ডারটাকে স্টে করে দেওয়া হলো। এটা আমি আমার জীবনকালে, আমার ওকালতি জীবনে এটা শুনিনি। কালকে এই অভিজ্ঞতাটা দেখলাম যে সিবিআই যে প্রসিডিউরাল যে ল আছে, সিবিআই কি তার ঊর্ধ্বে? আমাদের যে প্রথা আছে, আমাদের যে সিস্টেম, আমাদের যে নিয়ম এতদিন ধরে যেটা চলে আসছে, সেটা কি আলাদা কিছু? এই মামলাটা যেটা ছিল, সেই মামলাতে আমরা দেখে অবাক হয়ে গেলাম যে রাত্রিবেলায় প্রায় মধ্যরাত্রে 8টা-9টার সময় বসানো হলো কোর্ট, এবং সেই সময় অর্ডার দেওয়া হলো আরও বেশি রাত্রে। তারপরে আমাদের জামিন হয়ে যাওয়ার পর, বেল বন্ড রিসিভ হওয়ার পর, রিলিজ চলে যাওয়ার পর, সিবিআই অফিসে সেটা রিসিভ হয়ে যাওয়ার পর, তারপরেও তাদেরকে রংফুল কনফাইনমেন্ট করে তাদেরকে ইল্লিগাল ডিটেন করে দেওয়া হলো। এবং যতক্ষণ না বলা হলো যে দিল্লি থেকে ওদের খবর আসছে, যতক্ষণ না হাইকোর্টে এটা ফয়সালা হচ্ছে ততক্ষণ এদের ছাড়া যাবে না। এবং সেটাই করা হলো। হাইকোর্ট থেকে যেই ওরা অর্ডারটাকে স্টে করাতে পারলো, সঙ্গে সঙ্গে এদেরকে জেল কাস্টাডিতে পাঠানো হলো। এই জায়গাটা একটু আছে। ফিরহাদ হাকিমের কন্যা তিনি অভিযোগ করেছেন যে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিল না হাইকোর্টে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে আমরা কেউ ছিলাম না, আমরা জানি না। তো সুতরাং আমরা এতদিন ধরে যেটা জেনে আসি যে দুপক্ষের আইনজীবী থাকবে, সওয়াল জবাব হবে, তারপর একটা রায় ঘোষণা হয়। তাহলে এটা কি এক পক্ষের হয়ে হলো না? এমনি তো কোর্ট আপনি দেখছেন, আজকে আপনি আলিপুর কোর্টে এসছেন, আজকে কোর্ট বন্ধ। এবার আমাদেরকে, আমরা যেখানে জামিন পেয়েছি, আমাদের যে 4 জন ছিল তার মধ্যে 3 জন আমাদের দলের, আরেকজন আমাদের প্রাক্তন আমাদের দলের, তাদের কাউকে না জানিয়ে, তাদের লয়ারদেরকে অ্যাপিয়ার করতে না দিয়ে একতরফাভাবে হাইকোর্ট এটা করতে পারে কি? হাইকোর্ট কেন করলো এটা? হাইকোর্টের তো এটা বিবেচনা করা উচিত ছিল যে যাদের আমি অর্ডারটা স্টে দিচ্ছি, তাহলে তারা বেল পেয়েছে, বেল অবটেন করেছে, বেল বন্ড দিয়েছে, রিলিজ অর্ডার হয়েছে, তাহলে আমাদেরকে বলবার সুযোগ দেওয়া উচিত ছিল হাইকোর্টের। হাইকোর্টের কাছ থেকে তো সেটা আমরা আশা করতেই পারি যে হাইকোর্ট এক্সপার্টই কোনো অর্ডার পাস করবে না, আমাদের বক্তব্য শুনে হাইকোর্ট অর্ডার পাস করবে। এটা আমি অবাক হয়ে গেলাম যে হাইকোর্ট একতরফাভাবে শুধুমাত্র সিবিআইয়ের তরফে শুনে, সিবিআইয়ের লয়ারের কথা শুনে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি সিবিআই, আপনারা জানেন, যারা জুডিশিয়ারিকে নানান ধরনের আঘাত করার চেষ্টা করছে। কালকেও আমরা এই এত বছরের, আমি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের একজন নির্বাচিত সদস্য, সারা বাংলায় যে 25 জন নির্বাচিত সদস্য আছে আইনজীবীদের, তার যে স্ট্যাটুটারি বডি, তার আমি একজন সদস্য। এবং আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট দেশের বিচার ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার জন্য তারা সিবিআইকে ব্যবহার করছে, জুডিশিয়ারির ওপর আঘাত আনছে। এটা অ্যাব্রেশন অফ ল হয়েছে, আইনের বিরোধী হয়েছে, সংবিধান বিরোধী হয়েছে। যেভাবে এই অর্ডারটাকে পাস করা হলো আমাদেরকে না শুনে একতরফাভাবে, এটা সম্পূর্ণভাবে বেআইনি হয়েছে বলে আমি একজন আইনজীবী হিসাবে, আইনের স্নাতক হিসাবে কালকে যে জিনিস দেখলাম, একজন জামিন পেয়ে যাওয়ার পরেও, বেল বন্ড জমা দেওয়ার পরেও, বেল বন্ড জমা দেওয়ার পর রিলিজ হয়ে যাওয়ার পরেও
সিবিআই অফিসে সেই অর্ডার পৌঁছে যাওয়ার পরেও এরা যারা যেটা কারসাজিটা করলো এইটা কিন্তু আমরা কোনোদিন দেখিনি এবং আমাদের বিচার ব্যবস্থার উপরে আস্থা আছে। আমরা আশা করব আগামী দিনে আমরা বিচার পাবো। উচ্চ আদালতের কাছে, আমাদের এই রাজ্যে উচ্চ আদালত আছে, তারও উপরে সর্বোচ্চ আদালত আছে। আমরা জুডিশিয়ারির উপর বিশ্বাস রাখি, বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখি। দাদা আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি, আগের দিন যখন সওয়াল জবাব চলছিল সেই সময় সিবিআই তরফ থেকে যে প্রস্তাব রাখা হয় সুপ্রিম কোর্টের কাছে, আদালতের কাছে, সেক্ষেত্রে যারা বলেছে এখানে তদন্তে বিঘ্ন ঘটছে, যেহেতু তৃণমূল সমর্থক কর্মীরা ওখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, তো সেক্ষেত্রে যাদের 4 জন ধৃত তাদেরকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার জন্য একটা আবেদন করা হয়েছে। এটা কতটা সম্ভব? দেখুন, এই ধরনের ওরা নানান ধরনের কথা বলবে। সিবিআই যদি একসময় এই নরেন্দ্র মোদীও যখন বিরোধী দলে ছিলেন তখন এই সিবিআই সম্বন্ধে নানান কথা বলেছেন। সুপ্রিম কোর্ট তো বলেছে সিবিআই হলো খাঁচায় বন্ধ করা তোতা পাখি, যার তোতা পাখিকে যা শিখিয়ে দেবে তাই ওরা বলবে। এটা একটা ওয়াইল্ড অ্যালিগেশন দিলে তো হবে না। আমাদের একজন মন্ত্রী বা একজন বিধায়ক বা একজন আমাদের কর্মকর্তা যদি গ্রেপ্তার হন, তার যারা অনুগামী আছেন বা তার যারা সমর্থক আছেন তারা একটা আবেগপ্রবণ হতেই পারেন। কালকে হাইকোর্টের রায় প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা মন্তব্য করেছেন। তিনি যেটা বলেছেন যে রাজনৈতিক নেতাদের চট করে জামিন দেওয়া ঠিক নয় বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কি বলবেন এই বিষয়টা? বিকাশবাবুর মতামত জানিয়েছেন, কিন্তু এটা কিন্তু হতে পারে নাকি যেখানে কোর্ট বিচার করে সমস্ত মেরিট করে, এই মামলা তো চার্জশিট হয়ে গেছে। আমরা তো অহরহ এখানে মামলা করি, যে মামলাগুলোতে চার্জশিট হয়ে যায় সেখানে আমরা জজ সাহেবদের বলি যে চার্জশিট হয়ে গেলে কি আর ডিটেনশনের কোনো প্রয়োজন আছে? তদন্তের স্বার্থে তো কাস্টাডিতে নেওয়া। যদি তদন্ত শেষ হয়ে গিয়ে প্রাইমা ফেসির পরে চার্জশিট হয়ে যায় তাহলে তো আর কোনো ইনভেস্টিগেশনের পার্টে আমাকে দরকার নেই। আর এই মামলায় তো চার্জশিট হয়ে গেছে। চার্জশিট হয়ে গেলে তো আমরা জামিন পেয়েই থাকি এবং এটাই আমরা জামিন পেয়েছি। এবং সুপ্রিম কোর্ট তো রিসেন্ট অর্ডারে বলেছে যে এই অবস্থায়, এই কোভিড পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বলেছে যে বিভিন্ন মামলায় জামিনের ব্যাপারে বিবেচনা করতে। এটা তো সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে এবং সেই অর্ডারও তো কালকে সাইট করা হয়েছে। সমস্ত কেস মেরিট আমাদের কথা শুনে, ওদের কথা শুনে, বিবেচনা করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে একজন বিচারক তিনি জামিন দিলেন। সেই জামিনকে 407 ধারার পিটিশন করে হাইকোর্টে সেই জামিনের অর্ডার স্টে করে দেওয়া হলো। এরকম আমার বয়সী যারা প্র্যাকটিস করছেন, যারা 30 বছরের ঊর্ধ্বে প্র্যাকটিসে আছে, আপনি খবর নিয়ে দেখুন এরকম ঘটনা কিন্তু এইখানে কোথাও বা ভারতবর্ষে কোথাও হয়নি, যেটা বিজেপি গভর্নমেন্টের সিবিআইকে দিয়ে ওরা করাচ্ছে। দাদা, বিধানসভার স্পিকার তিনি জানিয়েছেন যে তার কাছে অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে রাজ্যপাল যিনি ব্যাখ্যাটা দিচ্ছেন যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যে সময়ের মামলা, সেই সময় তারা 4 জনেই তৃণমূল শাসনের নেতা মন্ত্রী ছিলেন এবং মন্ত্রীরা সাধারণত রাজ্যপালের কাছেই দায়বদ্ধ হয়, যেহেতু তিনি শপথ পাঠ করান, তো সেজন্য তার অনুমতি নেওয়া হয়েছে। তো আপনাদের আইনের ব্যাখ্যাটা কি? আসল অধিকার কার অনুমতি দেওয়ার? যিনি স্পিকার এখন, মাননীয় স্পিকার বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায়, আমি ওনারই জুনিয়র হিসাবে আমার প্র্যাকটিস লাইফ শুরু করেছিলাম আলিপুর আদালতে। উনি আমাদের এই আদালতেরই আইনজীবী ছিলেন। বিমান বন্দ্যোপাধ্যায় সঠিকভাবেই বলেছেন, বিধানসভার এমএলএদেরকে অ্যারেস্ট করতে গেলে স্পিকারকে নলেজে দিয়ে তার পারমিশন লাগে, তার অনুমোদন লাগে, তাকে জানাতে হয়। এক্ষেত্রে কিন্তু স্পিকার থাকা অবস্থায় ওনারা রাজ্যপালের কাছ থেকে স্যাংশন নিয়েছেন বলে ওনারা বলছেন, যেটা আইন মোতাবেক নয়। আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই কথা কালকে বলেছেন যে তিনি কিছু জানতেন না, তাকে কিছু জানানো হয়নি এবং যেভাবে করা হয়েছে এটা সংবিধান বিরোধী। নারদা কাণ্ডে যদি আমরা ধরি, সেক্ষেত্রে অনেকের নাম রয়েছে যারা অভিযুক্তদের তালিকায় রয়েছেন। তো সেক্ষেত্রে এই 4 জন আমরা কিন্তু প্রথম থেকেই দেখে এসেছি, সিবিআই যতবার তাদের তলব করেছেন তারা গিয়েছেন, তদন্তে সহযোগিতা করেছেন, সেখান থেকে বাকিদের কিছু করা হলো না, তাদেরকে ধরা হলো না, হঠাৎ করে এই 4 জনের গ্রেফতারি, এটা কি আদৌ সম্ভব? আপনাদের আইনের ভাষায় কি বলে? এটা আমি জানি না যে কি করে এই মামলাটা হবে। এই মামলা তো প্রাইমা ফেসি নেই। আমার তো নিজের যেটুকু আইনি জ্ঞান আছে তাতে তো কোনো জায়গায় কেউ যদি, এটা তো প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের মামলা, তো করাপশন অ্যাক্টে তো কেউ টাকা চাইবে ঘুষ এবং তার ডিমান্ডের জন্য সে তাকে টাকা দিয়েছে এটা দেখাতে হবে।
এখানে কিন্তু দেখা গেছে যে কেউ ইলেকশনে দাঁড়িয়েছে, তাকে এসে কেউ অনুদান দিচ্ছে। আমি জানি না এটা আলটিমেটলি এই মামলাটাই হয় কি না। এটা তো কেবলমাত্র পলিটিক্যাল ভিনজেন্সের জন্য, পলিটিক্যাল প্রতিহিংসার জন্য, রাজনৈতিক প্রতিহিংসার জন্য এটা করা হয়েছে। ফাইনালি এই মামলাটা টিকবে না। 407-এর যে পিটিশনটা করেছেন একটা কোর্ট টু কোর্ট ট্রান্সফারের জন্য, হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কি দিতে পারে? সিটি কোর্টে হয়েছে, বিচার ভবনে হয়েছে, আলিপুর আদালতে দিতে পারে, আলিপুর থেকে নিয়ে গিয়ে ব্যারাকপুরে দিতে পারে। কিন্তু ইন্টার স্টেট করতে গেলে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ছিল, সেইটা একটা আলাদা ব্যাপার। ওরা এখন করেছেন, আমার মনে হয় না ওদের এই চেষ্টা সফল হবে এবং আমরা বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রাখি, আমরা বিচার পাবো। দাদা, এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে যে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, এরা প্রত্যেকেই মদন মিত্র, এবং একই সঙ্গে সিবিআইয়ের তরফ থেকেও ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। এক্ষেত্রে কি মনে হচ্ছে, জামিন কি এক্ষেত্রে আটকে যেতে পারে? দেখা যাক, সেটা তো কোর্টের কি রায় হবে সেটা তো আগাম কিছু বলা যায় না। ওরা যেটা দিয়েছে সেটা কি প্রভাব পড়বে? জামিন তো হয়েই গেছে, জামিনের বেল বন্ড যখন দেয়া হয়ে গেছে, বেল বন্ড যখন ফার্নিশ করা হয়ে গেছে, তাহলে আর জামিনটা কি করে আটকে থাকে? জামিন তো হয়ে গেছে এই মামলায়। শুধু ওই জামিনের অর্ডারটাকে ওরা একটা স্টেজ করেছে, যেটা 407 ধারার পিটিশন কোর্ট ট্রান্সফারের পিটিশনের সঙ্গে এটাকে অ্যানোগালাইজ করে দিয়েছিল। এখন আমার নিজের ধারণা যে কালকের হিয়ারিংয়ের সময় গোটা ব্যাপারটাই বিবেচনা হবে, কারণ যেই কেসে মামলায় জামিন গ্রাহ্য হয়ে গেছে তাহলে ক্যান্সেলেশন অফ বেলে যেতে হয়। ক্যান্সেলেশন অফ বেলে তো ওনারা যাননি, ওরা তো জামিন যেটা আমাদের পেয়েছি সেটাকে ক্যান্সেল করার জন্য যাননি। আপনারা কি সুপ্রিম কোর্টে যাচ্ছেন? এক্ষুনি তো আলোচনা স্তরে আছে, আমরা কি করব সেটা কালকে তো হাইকোর্ট আছে, কালকে হাইকোর্টে কি হয় দেখে তারপরে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। অনেক ধন্যবাদ দাদা। আমরা কথা বললাম আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, যিনি যে তৃণমূলের 3 হেভিওয়েট নেতা মন্ত্রী রয়েছেন তাদের হয়ে লড়ছেন যারা, তাদের মধ্যে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় একজন। আমরা কাল থেকেই দেখে আসছি যে এই নারদা কাণ্ড নিয়ে সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। এখন এই নারদা কাণ্ডের রায় শেষমেশ কোন দিকে এগোয় এবং তার উপর নির্ভর করছে কিন্তু রাজ্যের 4 হেভিওয়েটের ভবিষ্যৎ। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে রক্তিমা দাস, আরোহী নিউজ, কলকাতা।